আচ্ছা, 2 ডাইমেনশনে দেখো আমি যদি একটা ফাংশন নিই R2 থেকে R এ অবভিয়াসলি, মানে ফাংশন কেমন দেখতে হবে, f অফ এক্স ওয়াই, তাই তো? অর্থাৎ এখানকার এক্স ওয়াই একটা পয়েন্ট R2 সেটাকে ম্যাপ করছে আমার f অফ এক্স ওয়াই, তাই তো? এবার আমরা 1 ডাইমেনশন একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম কখন হয় না হয় সেই জিনিসগুলো কিন্তু স্টাডি করেছি, ঠিক আছে? ওটা অ্যানালাইসিস স্টাডি করেছো বা ক্যালকুলাসে স্টাডি করেছো। তো 2 ডাইমেনশনে যদি ফাংশন একটা কনসিডার করি R2 থেকে R এ, তাহলে সেক্ষেত্রে একটা ফাংশনের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করার একটা টেকনিক আছে, একটা রুল আছে, যেটা হচ্ছে বলা হয় অ্যাপ্লিকেশন অফ হেসিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন অফ হেসিয়ান ম্যাট্রিক্সটা কি সেটা একটু রিকল করি। রিকল মানে তোমাদের তো তোমাদের ফার্স্ট ক্লাস নিচ্ছে এটার উপরে। হেসিয়ান ম্যাট্রিক্স, হেসিয়ান ম্যাট্রিক্স। তো হেসিয়ান ম্যাট্রিক্সের হেল্প নিয়ে এই যে এফ অফ এক্স ওয়াই ফাংশন বা এফ অফ এক্স ওয়াই জেড ফাংশন যাই কনসিডার করো না কেন, এই ফাংশানে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করার মানে থাকবে, কখন মিনিমাম থাকবে কখন ম্যাক্সিমাম থাকবে যেটা বের করার কিন্তু একটা টেকনিক আছে, ঠিক আছে? তার আগে যেটা জানতে হবে আমাকে হেসিয়ান ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা জানতে হবে। ধরো আমি কথা বলছি 2 ডাইমেনশনে আমার এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন গিভেন, ঠিক আছে? তাহলে ফাংশনটা হচ্ছে আমার এফ অফ এক্স ওয়াই, রাইট? হেসিয়ান ম্যাট্রিক্স যেটা এইচ দিয়ে ডিনোট করা হয়, এইচ ফর হেসিয়ান, সেই ম্যাট্রিক্সটা কেমন হবে? এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এরকম দেখতে, এফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স, অফ ওয়াই ওয়াই। এই ম্যাট্রিক্সটা হচ্ছে হেসিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন এফ এক্স এক্স, এফ ওয়াই ওয়াই এগুলো কি জিনিস? এগুলো জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ। কি পার্শিয়াল ডেরিভেটিভ? দেখো এফ এক্স হচ্ছে জাস্ট ডেল এফ ডেল এক্স, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এফ এক্স এক্স কী হবে? সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, ডেল টু এফ ডেল এক্স টু। সিমিলারলি এফ ওয়াই মানে হচ্ছে তোমার ডেল এফ ডেল ওয়াই, আর এফ ওয়াই ওয়াই এটা মানে হচ্ছে তোমার ডেল টু এফ ডেল ওয়াই টু, রাইট? সো এফ এক্স এফ ওয়াই সঙ্গে সম্পর্কে পরিচিত হলো। আর এটা হচ্ছে তোমার এফ অফ এক্স ওয়াই। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এফ অফ এক্স ওয়াই আর এফ অফ ওয়াই এক্স এটা ইকুয়াল। আমরা ধরে নেবো ফাংশনগুলো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? এই যে এই ক্যাপিটালের ফাংশন এটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন ধরে নেবো। তো ফলে কি হয়, ফর কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন এই এফ অফ এক্স ওয়াই আর এফ অফ ওয়াই এই যে মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভগুলো সেকেন্ড অর্ডার এটা ইকুয়াল হয়ে যায়। ফলে এটা কি জিনিস? তুমি এফ এক্সকে এগেইন ওয়াই রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করতে পারো। শুভ্রাংশু, হ্যাঁ বলো শুভ্রাংশু, বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা স্টার্ট করবো। জাস্ট একটা একটু 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 অ্যাপ্লিকেশন আছে, যেটা করিয়ে দিই। ও ডুয়াল স্পেস স্টার্ট করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ডুয়াল স্পেসই করাবো। এটা একটু জাস্ট ছোট্ট জিনিস আছে, 10 মিনিট সময় লাগবে আমার, 10 মিনিট এটা কমপ্লিট করি দিয়ে আমি ডুয়াল স্পেসে যাবো, অবভিয়াসলি ডুয়াল স্পেস করাবো আমি, ঠিক আছে? হ্যাঁ, কমপ্লিট করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো, এফ অফ এক্স ওয়াই এর এফ অফ ওয়াই এক্স এরা হচ্ছে ইকুয়াল। হ্যাঁ, তো এরা হচ্ছে তোমার ইকুয়াল হয় ধরে নিচ্ছি। এটা ক্যালকুলেট করবে কী করে? এই এফ ওয়াইকে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারো বা এফ এক্সকে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারো, করলেই তোমার এটা পেয়ে যাবে। দিয়ে তোমাকে এই এইচ ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল কি বলছি? বেশ, এইবার এই এইচ ম্যাট্রিক্স ক্যালকুলেট করার পর যেটা করতে হবে, তার আগে আরেকটা জিনিস একটু বলে দিই। এই এফ এক্স ইজিকাস টু জিরো আর এফ ওয়াই ইজিকাস টু জিরো হচ্ছে যে পয়েন্টে অ্যাট এ বি, ধরো কথার কথা বলছি অ্যাট এ বি, ঠিক আছে? এই এ বি পয়েন্টটাকে বলা হয় তোমার স্টেশনারি পয়েন্ট। তাহলে এই এ বি পয়েন্টটার নাম হচ্ছে স্টেশনারি পয়েন্ট। এই স্টেশনারি পয়েন্টের দুটো ভাগ, একটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, আর একটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। ওকে, এক্সট্রিম পয়েন্ট কি? যখন একটা পয়েন্টে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে ফাংশনের, সেই পয়েন্টকে বলা হয় এক্সট্রিম পয়েন্ট। অর্থাৎ আইদার মিনিমাম or maximum value exist at that point, তাহলে সেই পয়েন্টটাকে বলে এক্সট্রিম পয়েন্ট।
আর স্যাডেল পয়েন্ট কি, যে পয়েন্টে কোনো মিনিমামও নেই ম্যাক্সিমামও নেই, নাইদার মিনিমাম নর ম্যাক্সিমাম, নর ম্যাক্সিমাম, মিনিমামও পাবে না ম্যাক্সিমাম পাবে স্যাডেল পয়েন্ট। এইবার আমি কি করছি, যে হেসিয়ান ম্যাট্রিক্স আছে, এই হেসিয়ান ম্যাট্রিক্সের হেল্প নিয়ে একটা ফাংশানের কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম থাকবে সেই ইনফরমেশন পেয়ে যাব, এবং কখন কোনো কিছুই থাকবে না, মানে কখন স্যাডেল পয়েন্ট হবে সেটাও পেয়ে যাব। কি তো বলি, এই যে হেসিয়ান ম্যাট্রিক্স যেটা আছে দেখো কি ছিল, এইচ ইজিক্যালস টু এফ এক্স এক্স, এফ এক্স ওয়াই, এফ ওয়াই এক্স, এফ ওয়াই ওয়াই। ঠিক আছে, দেখো এই পজিশনটা যেটা বসে আছে, এ বসে আছে এফ এক্স এক্স, কোফ্যাক্টর, এর বলে প্রিন্সিপাল কোফ্যাক্টর অফ অর্ডার ওয়ান, প্রিন্সিপাল কোফ্যাক্টর অফ অর্ডার ওয়ান। আচ্ছা ধরো আমরা একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 4 ক্রস 4 এর কথা একটা ম্যাট্রিক্স। দেখো এই ডায়াগোনাল বরাবর আমি কি করছি, দেখো দিস ইজ প্রিন্সিপাল কোফ্যাক্টর অফ অর্ডার 1, তারপরে যদি এটাকে নিই এটা হচ্ছে প্রিন্সিপাল কোফ্যাক্টর অফ অর্ডার 2, তারপরে যদি এটাকে নিই প্রিন্সিপাল কোফ্যাক্টর অফ অর্ডার 3, তারপরে যখন পুরোটাকে নিয়ে নিচ্ছি প্রিন্সিপাল কোফ্যাক্টর অফ অর্ডার 4। কোনটা, এটা মানে কি এই পুরো পোর্শনটার কথা বলছি, এইটা মানে কি এই পুরো পোর্শনটার কথা বলছি, এদেরকে বলা হয় প্রিন্সিপাল কোফ্যাক্টর। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেগুলো বসে আছে তাকে কিন্তু কোফ্যাক্টর কনসিডার করলে বলতে পারি প্রিন্সিপাল কোফ্যাক্টর। তো দেখো এইটা, এটাকে আমরা কল করি H1, H11 হচ্ছে এফ এক্স এক্স, এট H11 দিস ইজ এফ এক্স এক্স। এইবার তারপরে এটা ফার্স্ট অর্ডার হয়ে গেল, এবার 2 ক্রস 2, 2 অর্ডারে কত হবে, 2 ক্রস 2 অর্ডারের প্রিন্সিপাল কোফ্যাক্টর কত হবে, এই যে এই পুরোটা চলে আসবে, অর্থাৎ ওটাকে H2 কল করা হয়, H2 আর কেউ নয় H নিজেই। ঠিক আছে, তো লেট দিস। এইবারে দেখো নাম্বার ওয়ান কি বলছি, দেখো যে ডিটারমিনেন্ট অফ H1, ডিটারমিনেন্ট এটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কেমন, ডিটারমিনেন্ট অফ H1 এটা যদি গ্রেটার দেন 0 হয়, ডিটারমিনেন্ট অফ H2 এটাও যদি গ্রেটার দেন 0 হয়, দেন F has a minimum, F has a minimum, মিনিমাম ভ্যালু আছে। নাম্বার 2, H1 less than 0, H1 means determinant value greater than 0, then F has maximum value, F has maximum. Number 3, determinant of H2 is less than 0, then F has neither minimum nor maximum. বোঝা গেল তিনটে? তাহলে এই হেসিয়ান ম্যাট্রিক্সের হেল্প নিয়ে একটা ফাংশনে মিনিমাম ম্যাক্সিমাম যে কনসেপ্ট সেটা আমরা ডেভেলপ করতেই পারি। প্রবলেম আসে 2020-তে একটা কোশ্চেন এসেছিল, আগের ইয়ারেও এসেছিল, বাট 2020-এর একটা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনে ডিসকাস করি। কোশ্চেন আছে, কোশ্চেন হ্যাঁ শুভ্রাংশু কিছু বলছো, বলো। শুভ্রাংশু, সুমন, ও সুমন, হ্যাঁ সুমন বলো কি বলছো। সুমন শুনতে পাচ্ছি, বলো।
হ্যাঁ বলো বলো বলো। সুমন আমি শুনতে পাচ্ছি, বলো। না, সুমনের কাছ থেকে আর কোনো রেসপন্স। দেখো কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলছে দেখো যে এফ অফ এক্স ওয়াই দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য হেসিয়ান ম্যাট্রিক্স অফ এফ অ্যাট 0 0 বলছে, সো দ্যাট এফ হ্যাজ লোকাল মিনিমাম অ্যাট অরিজিন। 3 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন এটা, ঠিক আছে। লোকাল মিনিমাম অ্যাট অরিজিন সেটা আছে, সেটা তোমাকে দেখাতে হবে, বুঝা গেল? তাহলে দেখো সলিউশনটা দেখো, এফ অফ এক্স ওয়াই, দিস ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, therefore fx means x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে দাও। পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে এদিকে হলো 2x প্লাস ওয়াই, এফ ওয়াই 2y প্লাস এক্স, তারপর এফ এক্স এক্স, এক্স এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ 2, এফ ওয়াই ওয়াই, ওয়াই রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করছো 2, আর এফ অফ এক্স ওয়াই, এই এফ এক্সটাকে ওয়াই রেসপেক্টে করে দাও, বা ওয়াইটাকে এক্স রেসপেক্টে করে দাও, অ্যাজ ইউ উইশ 1, রাইট? বেশ, so therefore the Hessian matrix, আচ্ছা তার আগে আরেকটা জিনিস, সরি, নাও fx is equals to 0 and fy is equals to 0, fx equals to 0 মানে হচ্ছে 2x plus y is equals to 0 and 2y plus x is equal, এটাকে সলভ করলে কি পাবে বলো তো, x is equals to and y equals to 0, যদি সলভ করি তাহলে x is equals to 0 পাবো, y equals to 0 পাবো। হ্যাঁ, h equals to h1 আমি এটা বলিনি, h equals to h2 সমান মনে হয়, দেখি কই কি প্রবলেম। হ্যাঁ দেখো, এটা আমার হেসিয়ান ম্যাট্রিক্স সমান, এটা আমার হেসিয়ান ম্যাট্রিক্স কি করে তৈরি করেছি দেখেছো, ম্যাট্রিক্স। এবার কি করছি, প্রিন্সিপাল কোফ্যাক্টরগুলোকে মানে মাইনরগুলোকে, প্রিন্সিপাল মাইনর ইজ বেটার, প্রিন্সিপাল মাইনরগুলোকে চুজ করি। তাই প্রিন্সিপাল মাইনর কী করে চুজ করতে হয়, একদম দেখো এই ফার্স্ট পজিশনে যেটা আছে জাস্ট এইটা নিয়ে একটা প্রিন্সিপাল মাইনর, এই যে প্রিন্সিপাল মাইনরটাকে h1 কল করছি, তারপর ফার্স্ট অর্ডার হয়ে গেল। এবার সেকেন্ড অর্ডার কোনটা হবে, এই যে এইটা থেকে এইটা, অর্থাৎ পুরো এইচটা চলে আসলো, এইচটাই হচ্ছে তোমার h2, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল মাইনর, অর্থাৎ 2x2 অর্ডারের ক্ষেত্রে 3টে প্রিন্সিপাল মাইনর পাবে। যেমন ধরো 3x3 অর্ডার ম্যাট্রিক্স যদি নাও দেখো খেয়াল করে 1 2 3 4 5 6 7 8 9, এইটা একটা পাবে, এটা একটা পাবে, এই পুরোটা একটা পাবে, 3টে প্রিন্সিপাল মাইনর পেতে পারে। বা 2x2 অর্ডার এটা একটা পেলাম, এটা পেলাম, এই যেটা পেলাম এটাকে আমি h1 কল করছি, আর এই পুরোটাকে কি করছি, h2 কল করছি, তো h2টাই তো আমার h, তাই না, h2টাই তো আমার h। এইবারে এগুলো ম্যাট্রিক্স, এদের ডিটারমিনেন্টগুলো নিয়েছি, দিস ইজ ডিটারমিনেন্ট অফ h1, ওকে। দেখো ক্লিয়ার কিনা, ইয়েস ইয়েস, নেক্সট। এবার দেখো একমাত্র 0 0 0 0 ইজ দ্য অনলি সলিউশন, ইজ দ্য অনলি সলিউশন, তাই না? বেশ, এইবারে কি করছি দেখো, 0 0 অনলি সলিউশন কেন বুঝতে পারছো তো, বেসিক জিনিস আমি এগুলো নিয়ে আচ্ছা একটু বলে দিচ্ছি না হয়। দেখো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি করি আমি, কত 2 1 1 2,
তাই না? ডিটারমিনেট করো, কত হচ্ছে 4 - 1 3 নট ইকুয়াল টু 0। তো কোএফিসিয়েন্ট ডিটারমিনেট যদি নট 0 হয় তাহলে সিস্টেমে ইউনিক সলিউশন থাকে, হোমোজিনিয়াস সিস্টেম, 0 0 ইজ দ্য অনলি সলিউশন। হয়ে গেল? তো ডান, তাহলে 0 0 ইজ দ্য সলিউশন। এইবার আমি হেসিয়ান ম্যাট্রিক্স কি করছি দেখো, দেয়ারফর দা হেসিয়ান ম্যাট্রিক্স ইজ গিভেন বাই, কি পাবে, H is equals to fxx, fxy, fyx, fyy, 2 এটা হচ্ছে তোমার 1, তাহলে 1 আর এটা হচ্ছে 2। দিস ইজ দ্য হেসিয়ান ম্যাট্রিক্স। এবার কোন পয়েন্টে বের করতে বলেছে, অ্যাট অরিজিন। তো এখানে তো এক্স ওয়াইয়ের উপর ডিপেন্ডই করছে না ম্যাট্রিক্সটা, অরিজিন যে বসাবে 0 0 পয়েন্টে যে বসাবে ম্যাট্রিক্সের মধ্যে তো এক্স ওয়াই কেউ নেই, সুতরাং অ্যাট অরিজিন এটাই তাহলে হয়ে যাবে আমাদের। therefore এইচ অ্যাট অরিজিন, অরিজিনটা কেন বলছে বলো তো, এই সলিউশনটা অরিজিন, তো ওই জন্য ওই অরিজিনে চেয়েছে ওরা। এইচ অ্যাট অরিজিন দ্যাট ইজ ইজিক্যালস টু 2 1 1 2 ইজ দ্য ফার্স্ট আনসার। তারপরে বলছে কি, তারপরে বলছে দেখো কোশ্চেনটাতে আরো একটা পার্ট রয়েছে, এটা কি বলছে, সো দ্যাট এফ লোকাল মিনিমাম অ্যাট অরিজিন। লোকাল মিনিমাম কখন থাকে আমি কন্ডিশন দিয়ে দিয়েছি। আচ্ছা এইখানে দেখো এই যে বলেছি এখানে আমি মিনিমাম কখন থাকবে ম্যাক্সিমাম কখন থাকবে, তো দিস ইজ দ্য কন্ডিশন অফ মিনিমাম। মিনিমাম কখন থাকবে, এই যে H1 আর H2 দুজনের ডিটারমিনেন্ট ভ্যালু যখন পজিটিভ হবে, বোঝা গেছে, তখন কিন্তু মিনিমাম হবে। তাহলে ক্যালকুলেট করে দেখা যাক সেটা কি হচ্ছে। তা ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল মাইনর H1, এটা কে অ্যাকচুয়ালি, এই যে এই পোর্শনটা যেটা থাকবে এটা 1 ক্রস 1 অর্ডার ম্যাট্রিক্স, 2 এন্ট্রিজ, and the second order principal minor H2, H2টাই তো H1, H2টাই H হয়ে যাবে, this is 2 1 1 2। এবার দেখো নাও ডিটারমিনেন্ট অফ H1, ডিটারমিনেন্ট অফ H1 কত হচ্ছে 2 হচ্ছে, দিস ইজ গ্রেটার দেন 0। ডিটারমিনেন্ট অফ H2 4 - 1 3, দিস ইজ অলসো গ্রেটার দেন 0। তো দুজনেই ডিটারমিনেন্ট যদি গ্রেটার দেন 0 হয়, therefore f as a local minimum at 0 0, এইটুকু, এটা কিচ্ছু ছিল না, 3 মার্কসের একখানা কোশ্চেন, ডান। হেসিয়ান ম্যাট্রিক্সটা এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের আসে এক্সামে। আর একটা প্রবলেম একটু করাই দাঁড়াও, আগের ইয়ারও হেসিয়ান ম্যাট্রিক্সে একটা প্রবলেম এসেছিলো, বাট আগের ইয়ারের কোশ্চেনটা আমার কাছে আপাতত নেই, আমার সাথে এখন নেই। নেক্সট আরেকটা প্রবলেম করাই হেসিয়ান ম্যাট্রিক্স, বুঝতে পারছো হেসিয়ান ম্যাট্রিক্সটা কী করে সলভ করতে হয় প্রবলেমগুলোকে। এবার যদি 3 × 3 অর্ডার থাকে না, তাহলে সেটা একটু বলে দিই নাকি। 3 × 3 অর্ডার থাকলেও কিন্তু একই রকমভাবে আমরা এগোতে পারি, সেটা আগে একটু বলে দিই কেমন। 2 × 2 অর্ডার ডিসকাস করলাম তো। নেক্সট এবার দেখো আমার ফাংশনটা ধরো 3 × 3 অর্ডার, সরি 3 ডাইমেনশনে, অর্থাৎ লেট এফ ফ্রম R3 to R, ওকে। তার মানে কি এখানকার এক্স ওয়াই জেড এটা ম্যাপ করছে কোথায়, এফ অফ এক্স। তো ফাংশনটা এক্স ওয়াই জেড এর ফাংশন, ফাংশনটা এক্স ওয়াই জেড এর ফাংশন, রাইট, বেশ। তাহলে সেক্ষেত্রে হেসিয়ান ম্যাট্রিক্স কি হবে, হেসিয়ান ম্যাট্রিক্স দেখো 3 × 3 অর্ডার হবে, কি হবে, এফ এক্স এক্স, এফ এক্স ওয়াই, এফ এক্স জেড, এফ ওয়াই এক্স, এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই জেড, এফ জেড এক্স, এফ জেড ওয়াই, এফ জেড জেড। যদি ফাংশন
বাই চান্স এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল রিলেটেড দিয়ে দেয়, তার জন্য কিন্তু হিসেন ম্যাট্রিক্স দেখতে এরকম, ঠিক আছে। হিসেন ম্যাট্রিক্স এইচ দিয়ে ডিনোট করা হয়। এবার তাহলে এক্ষেত্রে কি করে মিনিমাম ম্যাক্সিমাম আইডেন্টিফাই করব, করে মিনিমাম ম্যাক্সিমাম আইডেন্টিফাই করব। দেখো তাহলে মাইনরগুলো একই রকমভাবে কি করছি, দেখো H1 কি, এই যে এই পার্টটা যেটা এফ এক্স এক্স ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল মাইনর, তারপরে H2 সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল মাইনর, কোনটা হবে বলেছিলাম, জাস্ট এই পার্টটা এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স এফ ওয়াই ওয়াই, আর H3 থার্ড অর্ডার প্রিন্সিপাল মাইনর, সেটা কোনটা হবে, এই পুরোটা, অর্থাৎ দিস ইজ ইটস। এবার কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম থাকবে সেটা একটু ডিসকাস করে দিই। এবার এফ এক্সটা 0 করব আর এফ ওয়াইটা 0 করব। 0 করলে অ্যাট এ বিতে কথার কথা বলছি, যে পয়েন্ট তুমি পাবে এই পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এই এ বি পয়েন্টটাকে কি বলেছিলাম, স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট। ওকে, এবার স্টেশনারি পয়েন্টের ভাগ তো বলে দিয়েছি, একটা এক্সট্রিম পয়েন্ট একটা স্যাডেল পয়েন্ট। আচ্ছা এবার দেখো যেটা বলছিলাম, এবার দেখো যে নাম্বার 1 ডিটারমিনেন্ট অফ H1 greater than 0, determinant of H2 greater than 0, determinant of H3 this is also greater than 0, all are greater than 0। যদি তাই হয় f has minimum, লোকাল কিন্তু লোকাল লোকাল সবটাই লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম, নট গ্লোবাল। নাম্বার 2 determinant of H1 less than, determinant of H2 greater than, determinant of H3 less than। এখানে বলছে f has আসছি গো, হ্যাঁ ম্যাক্সিমাম লোকাল। হ্যাঁ সুমন বলো কি বক্তব্য, সুমন। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ পয়েন্ট তো এক্স ওয়াই জেড এ বি সি হবে, হ্যাঁ এফ জেডটাও 0 হবে গো, অ্যাট এ বি সি তিনটে কম্পোনেন্ট হবে, কেমন, ঠিক আছে। ডিটারমিনেশন তিনটে, থ্যাংক ইউ। বোঝা গেল ব্যাপারটা, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা আর মনে হয় এখান থেকে প্রবলেম বেশি করানো দরকার, আমি তাহলে ডুয়াল স্পেসে চলে যাই, ঠিক আছে। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, তারপরে ওই কোশ্চেন ভেঙে দেয় 2-3 মার্কসের করে, এই টাইপের কোশ্চেন, বোঝা গেছে, নোটসে পাবে। এই কোশ্চেন নিয়ে আর সময় নষ্ট করছি না, ব্যাপারটা বোঝা গেছে যে কী করে করতে হবে, এই টাইপেরই প্রবলেম, এর আর এক্সট্রা কিছু নেই। ডান, নেক্সট। ডুয়াল স্পেস সিলেবাস অনেক, কিন্তু আমি ওইভাবে করাবো না, অত সিলেবাস এত প্রচুর জিনিসপত্র, একেবারে ফরম্যাট করে সিস্টেম ওয়াইজ পড়াচ্ছি, পরীক্ষার পারপাসে যেগুলো লাগবে এবং যেগুলো ইম্পর্টেন্ট, ভবিষ্যতেও যেগুলো কাজে লাগবে। আচ্ছা ডুয়াল স্পেস, প্রথমে ভেক্টর স্পেস ব্যাপারটা বলেছিলাম, লিনিয়ার ট্রান্সফরমেশন কি সেটাও ডিসকাস করে দিয়েছিলাম। হ্যাঁ লিনিয়ার ট্রান্সফরমেশন কিছুই নয়, লিনিয়ার ট্রান্সফরমেশন একটা ম্যাপিং, যেটা কিনা ভি থেকে ডাব্লু, ভিটাও এফ ফিল্ডের উপরে, ডাব্লুটাও এফ ফিল্ডের উপরে ডিফাইন করা দুটো ভেক্টর স্পেস। এই ম্যাপিং, দিস ইজ এ ম্যাপিং, এই ম্যাপিংটাকেই লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হবে যদি কিনা ওই টি অফ সি আলফা প্লাস বিটা, দিস ইজ সি টি আলফা প্লাস টি বিটা হয়, ফর অল আলফা বিটা বিলংস টু ভি, ফর অল সি বিলংস টু এফ, রাইট। যেটা হয় তাহলে আমরা টিটাকে বলি লিনিয়ার ট্রান্সফরমেশন। এবার আমি কি করছি দেখো, যে লেট ভি অ্যান্ড ডাব্লিউ P2
vector spaces over the same field f, right? তাহলে ভি থেকে ডাব্লিউ তে আমরা যত রকমের লিনিয়ার ট্রান্সফরমেশন পাবো তাদের একটা জায়গায় কালেক্ট করছি, ঠিক আছে? লেট এল ভি ডাব্লিউ, দেখো কিভাবে ডিফাইন করলাম। দিস ইজ এল ভি ডাব্লিউ বি দা set of all linear transformations from V to W. V থেকে W তে যত লিনিয়ার ট্রান্সফরমেশন হয় সব কটার কালেকশন এখানে নিলাম, রাইট? এইবার এই যে সেটটা, এই সেটটা কি করে, এর মধ্যে কারা আছে? ট্রান্সফরমেশন মানে কি অ্যাকচুয়ালি ম্যাপিং আছে, লিনিয়ার ম্যাপিং আছে, এর মধ্যে কিন্তু ম্যাপিং রয়েছে, বারবার বলছি এটা ম্যাপিং রয়েছে। এখন এই সেটটা আবার কি করে, বাইনারি কম্পোজিশন, দুটো বাইনারি কম্পোজিশন ভেক্টর স্পেস ফর্ম করতে গেলে লাগে একটা এক্সটার্নাল বাইনারি কম্পোজিশন, একটা ইন্টারনাল বাইনারি কম্পোজিশন। এখানে দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন করা যায়, যে দুটো বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে এই সেটটা আবার ভেক্টর স্পেস, আবার ভেক্টর স্পেসের ওই যে 10-11খানা প্রপার্টি আছে সব কটা স্যাটিসফাই করে। বুঝতে পারলে কি বলছি? কিভাবে ডিফাইন হয়? ইয়েস, ডিফাইনটা এরকম ভাবে হয়, হুইল প্লাস, এটা কি করে ডিফাইন করা হচ্ছে দেখো, এটা ডিফাইন করা হচ্ছে এভাবে যে এফ হুইল প্লাস অফ জি আলফা, দিস ইজ এফ আলফা প্লাস জি আলফা, সিম্পল নর্মাল অ্যাডিশন যেভাবে ডিফাইন করা হয়, এখানে আলফাটা হচ্ছে। আর হুইল প্রোডাক্ট কিভাবে ডিফাইন করা হয়, এফ হুইল প্রোডাক্ট জি অফ আলফা, দিস ইজ সিম্পল এফ আলফা ডট জি আলফা, এখানে আলফাটা হচ্ছে তোমার এর মেম্বার। এই যে দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন করলাম, এই দুটো বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে এখানে এফ আর জি কোথাকার মেম্বার, এফ কমা জি কিন্তু তোমার এল ভি ডাব্লিউর মেম্বার, এটা কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন। এই যে দুটো বাইনারি কম্পোজিশন এর রেসপেক্টিং এরা ভেক্টর স্পেসের যে যে প্রপার্টি হয় সবকটা করে, ওই প্রপার্টি দেখানোর এখানে কোনো দরকার নেই, সময়ও নেই, লাগবেও না, ঠিক আছে? হ্যাঁ, দেন এল ভি ডাব্লিউ হুইল প্লাস হুইল ডট ফর্মস এ ভেক্টর স্পেস, ঠিক আছে? এটাই ভেক্টর, আমার নোটে করা আছে, দেখবে 2-2.5 পেজ ধরে শুধু এই প্রপার্টিগুলো দেখানো হচ্ছে এক এক করে। হ্যাঁ, ক্লাসের রেসপেক্ট ওই 11খানা প্রপার্টি ভেক্টর স্পেস দেখানো হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা ভেক্টর স্পেস। এই যে ভেক্টর স্পেসটা, হ্যাঁ, এইখানে এইবার আমি কি করছি দেখো, ভেক্টর স্পেস হলো তো, বেশ, এবার দেখো কি করছি, আমার এই ডাব্লিউ জায়গাতে কি করছি, এফ নিয়ে নিচ্ছি। তো নেক্সট কি করছি, লেট ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ, অর্থাৎ এই ভেক্টর স্পেসটা ওই ফিল্ডটাকে, মানে ফিল্ড কিন্তু নিজেই ফিল্ড উপরে, নিজের উপরেই ভেক্টর স্পেস ফর্ম করে, জানো তো? এফ ইজ এ ফিল্ড forms a vector space over itself. এফ ফিল্ডটা কিন্তু নিজেই নিজের উপরেই ভেক্টর স্পেস ফর্ম করে, থার্ড সেমিস্টারের জিনিস, ভেক্টর স্পেস চ্যাপ্টারে, বোঝা গেছে? সুতরাং আমি কি করলাম, এখন ডাব্লিউটাকে এফই চুজ করে নিলাম, আর ভি তো ভি ভেক্টর স্পেস একটা আছে এফ ফিল্ডের উপরে, ঠিক আছে? তো দেয়ারফর তাহলে এই যে সেটটা কি হয়ে গেল, এল ভি এফ হয়ে গেল। এটা কারা হলো, সেট অফ অল লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু এফ হয়ে গেল, is the set of all linear transformation from
ভি টু এফ, এবং এটাও হিসাব মতো কি করে ওই একই, এটাও জাস্ট ডাব্লিউ জায়গায় এফ নিয়ে নিতাম। তো so LVF will dot forms a vector space over the same field F, over এই ফিল্ডটা কিন্তু F, ঠিক আছে, ওভার ইয়ার। তাহলে দেখো এই যে ভেক্টর স্পেসটা পেলাম, লাস্টে যে ভেক্টর স্পেসটা পেলাম LVF, এই ভেক্টর স্পেসটাকে বলা হয় ডুয়াল স্পেস অফ, বোঝা গেল, which is known as the dual space of V, comma denoted by R, মানে ভি স্টারটা আর কেউ নয়, ভি স্টারটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে ভি স্টার। সেটা অল লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু এফ, যে ভেক্টর স্পেসটা ফর্ম করে সেটাই হচ্ছে ডুয়াল স্পেস অফ, ঠিক গেল। এবার এই ডুয়াল স্পেসের বেসিস নিয়ে দু একটা কথা বলি আমি। আরও একটা রেজাল্ট, এখানে প্রচুর বেশ করে রেজাল্ট আমি ডিরেক্ট কনসিডার করে নেবো, ঠিক আছে, বাট সব প্রুফ আমার নোটে আছে, কিন্তু এগুলো দরকার নেই করানোর, সময় নেই, দরকারও নেই, ঠিক আছে, রাখবেও না। হ্যাঁ, এগুলো মাস্টার ডিগ্রিতে সেম জিনিস আছে, এগুলো আমাদের সিলেবাসে এগুলো মেনশন আছে, এগুলো কোনোদিন পরীক্ষা আলটিমেটলি কিছুই আছে না, এর ভেতর থেকে যে জায়গা থেকে কোশ্চেন আছে সেগুলোই আমি করাবো। যেটা বলছিলাম দেখো, এই যে LVW আমি ডিফাইন করেছিলাম, LVW, ঠিক আছে, তো সেই LVWর ক্ষেত্রে আমার ভি আর ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস, দুটো ডাইমেনশন ধরে নিচ্ছি, কেমন, লেট ডাইমেনশন অফ ভি ধরছি n অ্যান্ড ডাইমেনশন অফ ডাব্লিউ ধরছি, রাইট। এইবার এই যে LVW, এই LVWটার ডাইমেনশন কত হয় সেটা দেখো, তার আগে একটা রেজাল্ট এখানেই আমি মেনশন করে দিচ্ছি। we have LVW, this is isomorphic to m cross n over, এটা কি জিনিস বলো তো, set of all matrices, this is the set of all matrices of order m cross n, এই ম্যাট্রিক্সের এন্ট্রিসগুলো কোথা থেকে আসবে, যে ফিল্ড নিয়ে আমরা কাজ করছি সেই ফিল্ডের থেকে মেন, দিস ইজ অ্যানাদার বিগ থিওরেম, এটা একটা থিওরেম, ঠিক আছে, এটা হয়। এই আইসোমরফিজম নিয়ে আলাদা করে বলার কিছু, আইসোমরফিজম এমন একটা জিনিস, এ পাশে যা হবে ওই পাশেও তাই। এবার এর ডাইমেনশন কত আমরা জানি, m ক্রস n অর্ডার ম্যাট্রিক্স ওভার এফ, এর ডাইমেনশন কত হয় আমরা জানি, হয় ডাইমেনশন হয়, দেখো খেয়াল করে দেখো, ডাইমেনশন হচ্ছে এই যে দেখো m ইন্টু n হয়, এই ডাইমেনশন যদি m ইন্টু n হয়, এই ডাইমেনশন কত হবে, সিন্স dimension of this is equals to mn, then dimension of LVW also m into n, right? এবারে এই রেজাল্টটাকে যদি আমি ডুয়াল স্পেসের কনসেপ্টে ইউজ করে দিই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, এখন ফিল্ড এখানে ডাব্লিউ তো নেই, ডাব্লিউ জায়গাতে ফিল্ড চলে এসছে, তাহলে ভি এর ডাইমেনশন ইট ইজ ওকে, ডাইমেনশন অফ ভি ইজ এন, বাট ডাইমেনশন অফ ফিল্ড 1 হয়, ফিল্ডের ডাইমেনশন অলওয়েজ ফিল্ড ওভার দ্যাট ফিল্ড,
তার ডাইমেনশন অলওয়েজ 1 ভেক্টর স্পেসে, তাই না? কারণ ফিল্ডে যে ইউনিটি এলিমেন্ট আছে ওটা বেসিস ফর্ম করে দেয়, ফিল্ডে যে ইউনিটি এলিমেন্ট আছে ওটাই বেসিস ফর্ম করে দেয়। সো দ্যাট ইজ সো দ্য ডাইমেনশন অফ এফ ইজ 1। তাহলে সেক্ষেত্রে আমার এমটা 1 হয়ে যাচ্ছে এখানে। তাহলে সেক্ষেত্রে আমার দেখো যে এই যে এটা এটা কেমন দেখতে হয়ে যাবে, therefore LVF this is isomorphic to M1 cross N over, আর এর ডাইমেনশন কত হয়, n হয়, তাহলে এই ডাইমেনশন কত হবে, n হবে। বোঝা গেছে? হ্যাঁ, so this implies dimension of LVF this is equals to 1, sorry n dimension of this is n, তাই না? এই যে দেখো 1 ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, তো 1 ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স যেগুলো থাকে তাদের ডাইমেনশন সেই সেটের ডাইমেনশন কত হয়, n হয় না? এই এটা না বুঝতে পারলে বলবে আমাকে, আমি তাহলে দেখো যেই জিনিসগুলো তোমাদের ফিফথ সেমিস্টার ইট ইজ ওকে, ফিফথ সেমিস্টার নয় আমি যেগুলো রিকল করছি বা যেগুলো বুঝতে পারছি সেগুলো আমাকে বলবে, কিন্তু আমি সেগুলোকে রিকল করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তো ডাইমেনশন অফ এটা হয়ে গেল তাহলে এন, আর এই ডাইমেনশন এন মানে এই ডাইমেনশন এন, মানে বেসিক্যালি তাহলে এটা মানে কি জিনিস, ডুয়াল স্পেস। ডাইমেনশন অফ ভি স্টার দিস ইজ এন। ডুয়াল স্পেসের ডাইমেনশন ভেক্টর স্পেসের ডাইমেনশন যা হয়, ডুয়াল স্পেসের ডাইমেনশন কিন্তু ওর যে ডুয়াল স্পেস তার ডাইমেনশনও কিন্তু সেম হয়। বোঝা গেল? বেশ, তো সব রেজাল্ট আমি ডিরেক্ট যেটুকু দরকার সেগুলোকে ডিসকাস করে করে এগোচ্ছি। এবার আমরা এগোবো যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডুয়াল বেসিস, ডুয়াল স্পেসের বেসিসের দিকে। ভেক্টর স্পেস, একটা ভেক্টর স্পেসের যে হার্ড হৃৎপিণ্ড সেটাই হচ্ছে বেসিস। ভেক্টর স্পেসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেক্টর স্পেসের বেসিস। ওই বেসিস যদি সামাও কোনো ভেক্টর স্পেসে জেনে যাও, আর ভেক্টর স্পেস সম্পর্কে যে কোনো ইনফরমেশন তুমি চাইলেও ওই বেসিসের হেল্প নিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? বেসিস হচ্ছে ভেক্টর স্পেসেরই জাস্ট হৃৎপিণ্ড, হার্ট। সেটাই আমরা এখন এগোবো যে ভেক্টর স্পেস ভি যদি দেওয়া থাকে, তার ডাইমেনশন যদি দেওয়া থাকে, তার ডাইমেনশন ভি স্টারের ডাইমেনশন তো কত হবে সেটা জানি, তোর বেসিসটা কি করে ফাইন্ড আউট করতে হয় এখন আমরা দেখি। চলো, তার আগে আরেকটা জিনিস একটু ওকে একটু ডিসকাস করে দিই, ছোট্ট নোট আকারে একটু বলে দিই। let V star be a dual space of V সাফিক্সে এফ লিখছি। সাফিক্সে এফ লিখার অর্থ হচ্ছে এই ভেক্টর স্পেসে যে ফিল্ড একটা থাকে সেই ফিল্ডটা হচ্ছে এফ ফিল্ড, মানে ভেক্টর স্পেস এফ ফিল্ডের উপরেই কাজ করছে। ঠিক আছে? তাহলে ভি স্টারটা হচ্ছে এর ডুয়াল স্পেস। লেট ওয়াই স্টার, ভি স্টারের ইভেন্টকে আমি ওয়াই স্টার দিয়ে ডিনোট করি। এখন ভি স্টার মানে বেসিক্যালি কেমন জিনিস, ভি স্টার মানে হচ্ছে এল ভি এফ। এটা মানে কি, এইখানে আছে ভি, এইখানে আছে এফ, এই ভি থেকে এফ এ যত লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাদের কালেকশন হচ্ছে। তাহলে ওয়াই স্টার যেহেতু ভি স্টারে আছে, তাহলে ওয়াই স্টারটা বেসিক্যালি ভি থেকে এফ এ কি হয়ে গেল, একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। এখান থেকে যদি আমি একটা এক্স চুজ করি তাহলে এটা হয়ে যাবে তোমার ওয়াই স্টার অফ এক্স। let x belongs to v, therefore y star of x কোথায় চলে গেল, f এ চলে গেল, ফিল্ডে চলে গেল। এই যে y star of f এখানে একটু অন্যভাবে নোটেশন দিয়ে মানে ডিনোট করা হয় আর কি। হ্যাঁ, এই জিনিসটা কি করে ডিনোট করা হয় বলো তো? ঠিক আছে, x, y স্টার, এটা ইনার প্রোডাক্টের সিম্বল, ইনার প্রোডাক্ট অফ ইনার অফ এক্স কমা ওয়াই স্টার, এটাকে এইভাবে ডিনোট করা হয়। এই জিনিসটা মানে কিন্তু এইটা, আর এইটা মানে কিন্তু, বোঝা গেছে? এই সিম্বলটা কোথাও কোথাও দেখবে, এই জিনিসটা মানে কিন্তু এইটা বোঝানো হচ্ছে। বোঝা গেছে? ব্যাপারগুলো বুঝবে, কিন্তু গুলিয়ে ফেলবে না। ম্যাপিং ডোমেন, কোডোমেন, এই জিনিসগুলো একটু খেয়াল করবে। ডান, এবারে যাচ্ছি আমরা ডুয়াল বেসিস, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট।
পরীক্ষায় কোশ্চেন হয় না, টোটাল বেসিস থেকে কোশ্চেন থাকবেই। তো নেক্সট প্রবলেমে থিওরেমে চলে যাচ্ছে একেবারে, আমি এটা অবভিয়াসলি আমি প্রুভ করব। লেট dimension of V equals to V over the field F is N, then prove that dimension of V star this is also N. এটা অল্টারনেটিভ প্রুফ দিচ্ছি, কিন্তু এই প্রুফটা যে দিচ্ছে এই প্রুফের কনস্ট্রাকশনটা কিন্তু আমার কাজে লাগবে, ঠিক আছে? তাহলে ভি এর ডাইমেনশন এন মানে কি, ভি এর যে বেসিসে এন খানা ভেক্টর থাকবে, ধরে নাও লেট আলফা 1 আলফা 2 আলফা এন বি এ বেসিস অফ এইবার আমি কি করব, আমাকে তো ভি স্টারের বেসিস ডিফাইন করতে হবে। ভি স্টারের বেসিস মানে কি, ভি স্টারের এলিমেন্ট, ভি স্টার এলিমেন্ট মানে সমস্ত একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আমাকে ডিফাইন। এবার আমি ডিফাইন করছি, দেখো তার আগে আরেকটা জিনিস বলি, ভি আলফা একটা মেম্বার ভেক্টর স্পেস থেকে চুজ করে, ভি এর একটা ভেক্টর হচ্ছে আলফা। বেসিসের কাজ কি, বেসিস হচ্ছে এই বেসিস হচ্ছে সোজা কথায় ভি ভেক্টর স্পেসের মানে সব কিছু ইনফরমেশন সাপ্লাই দেবে, সবটাই বেসিস হচ্ছে ভেক্টর স্পেসের সবটাই, এভরিথিং। বেসিসের ইম্পর্টেন্স কি না, ভি থেকে যদি যে কোনো একটা ভেক্টর তুমি চুজ করো ওই ভেক্টরটাকে বেসিসে লিনিয়ার কম্বিনেশন লেখা যায়। আর বেসিস মানে কি, বেসিস মানে হচ্ছে তোমার লিনিয়ার স্প্যান হয়ে যায় ভি এর, আর সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, রাইট? এবারে দেখো তাহলে আলফা যেহেতু ভি থেকে চুজ করেছি, তাহলে ভি আলফাটাকে কীভাবে লিখতে পারবো, আলফাটা লিখতে পারি আমি C1 আলফা 1 ডট করে Cn আলফা এন, তাই তো নাকি? এখানে কিনা হোয়ার Ci মানে C1 C2 ডট ডট Cn আর ইউনিক স্কেলার্স ইন, এখানে C1 C2 Cn গুলো কিন্তু ইউনিক হয়। থিওরেম, আনাদার থিওরেম, থার্ড সেমিস্টারে ভেক্টর স্পেস থিওরেম, বুঝা গেছে? এইবারে দেখো আমি একটা ম্যাপিং ডিফাইন করছি, সো লেট আস ডিফাইন আলফা আই স্টার, কোথা থেকে ডিফাইন করছি, ফ্রম ভি টু এফ বাই কিভাবে ডিফাইন করছি, আলফা আই স্টার ওভার আলফা, আলফা আই স্টার ওভার আলফা, দিস ইজ ইকুয়ালস টু সি আই ফর অল আই আলফা বিলংস। এটা ডিফাইন, আমি ডিফাইন করলাম, আমি ডিফাইন করেছি, ওরা ডিফাইন করে দেয়নি। অ্যালজেব্রাতে তুমি ডিফাইন করেছো কিছু মানে তার ওয়েল ডিফাইন চেক করতে হবে, আদৌ ম্যাপিং ঠিকঠাক হলো কিনা, ম্যাপিং হলো কিনা সেটা কিন্তু চেক করতে হবে, বুঝতে পারছো? কীভাবে নিলাম না, আলফা এখান থেকে আলফা নেবে, আলফাটা ম্যাপ করে তোমার তো এফে আসবে, তাই না? অর্থাৎ এই জিনিসটা কোথায় আসবে, এফ আই স্টার আলফাটা কোথায় থাকবে, এফে থাকবে। এফে থাকবে মানে কি, ফিল্ডের মেম্বার হওয়া উচিত। এবার ফিল্ডের মেম্বার হিসেবে পেতে গেলে অলরেডি যেহেতু আমার এই জিনিসগুলো ফিল্ডের মেম্বার হিসেবে আগে চলে এসছে, ওদের থেকেই আমি কাকে নিলাম, এক্স্যাক্টলি সি আইটাকে নিয়ে নিলাম। সি আইটা কী বলো তো, এই যে এখানে যে আলফা আই আছে না, এই আলফা আইর যে কম্পোনেন্টটা হবে সেই আলফা আইর কম্পোনেন্টটাকেই আমি ম্যাপ করালাম। এইবারে ম্যাপিংটা দেখো কতটা ওয়েল ডিফাইন্ড সেটা চেক করবো ফার্স্ট, ঠিক আছে? বেশ, ওয়েল ডিফাইন চেক করতে গেলে কি করতে হয়, ইকুয়াল মেম্বার নিতে হয়। নাও লেট ডি কমা ডি প্রাইম দুটো মেম্বার নিয়ে নাও ভি থেকে, দেয়ারফর ডিটাকে কি লিখতে পারো, C1 আলফা 1 ডট ডট করে Cn আলফা এন, C1 প্রাইম ডাজন্ট ম্যাটার, যা ইচ্ছে, হ্যাঁ দিস। আর ডি প্রাইমটাকে কি চুজ করছি, D1 আলফা 1 ডট করে Dn আলফা এন, হোয়ার C1 C2 Cn D1 D2 Dn আর ইউনিক স্কেলার্স ইন এফ। এবার কি করছি,
তো লেট ডি ইজ ইকাস টু ডি প্রাইম, আমাকে তো ওয়েল ডিফাইন দেখাতে হবে, তাহলে ডি ইজ ইকাস টু ডি প্রাইম ধরে নিলাম। এবার ডি যদি ডি প্রাইম হয় তাহলে দুটো এলিমেন্ট যদি সমান হয়ে যায়, আর এগুলো যেহেতু ইউনিক রিপ্রেজেন্টেশন, তাহলে ওই কোএফিসিয়েন্টগুলো কী হবে, সমান হবে। তাহলে সেই হিসেবে আমি বলতেই পারি, দেখো এখান থেকে সিআই ইজ ইকাস টু ডিআই ইজ টু ফর অল আই। আর সিআই, এই দেখো সিআই মানে হচ্ছে তোমার কি বুঝতে পারছো, এটা কি হবে, এটা হচ্ছে তোমার আলফা আই স্টার ডি ইজ ইকালস টু আলফা আই স্টার ডি প্রাইম ফর অল আই, রাইট। সো তাহলে আমার যেটা হয়ে গেল, দেখো ডি ইজ ইকালস টু ডি প্রাইম যদি নিই, আলফা আই স্টার ওটা কিন্তু সেম জায়গায় ম্যাপ করছে, therefore alpha I star is well defined. এবারে দেখো কি ডিফাইন করেছিলাম, আলফা আই স্টার। আলফা আইটা কোথা থেকে এসেছিল, আলফা আইটা আর আলাদা করে কাউকে আনিনি আমি, আমার যে বেসিস ধরেছিলাম সেই বেসিসের যে মেম্বার আলফা ওয়ান আলফা টু আলফা এন, ওদেরই একটা নিয়ে তারা আমাদের স্টার দিয়ে একটা ম্যাপিং ডিফাইন করেছে, রাইট। বেশ, তাহলে কতগুলো পাবো, আলফা ওয়ান স্টার আলফা টু স্টার দশ করে আলফা এন স্টার, আলফা এন স্টার, এই এন খানা স্টার ম্যাপিং আমি ডিফাইন করেছি। এখন এই ম্যাপিংটা আমি দেখাবো লিনিয়ার ট্রান্সফরমেশন। এই যে ম্যাপিংটা, এটা আমার একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা আমি দেখাবো। কারণ লিনিয়ার ট্রান্সফরমেশন না হলে তো তোমার এখানে থাকবে না, এখানে কারা থাকে, ডি থেকে এফে যারা লিনিয়ার ট্রান্সফরমেশন তারাই থাকে। তো আমি যদি আলফা স্টারটাকে এখানে লিনিয়ার ট্রান্সফরমেশন দেখে দিতে পারি, তাহলে আমার এটা এখানকার, তাহলে আমি বলতে পারবো কি আলফা স্টারটা এখানকার মেম্বার, তাকে আগে ইনিশিয়েট হতে হবে। চলো আমি এখানে তাহলে একটা টার্গেট ফিক্সড করে নিই। আমার দাবি, আমি ক্লেম করছি, আমার ক্লেম হচ্ছে এই যে ম্যাপিংগুলো ডিফাইন করলাম, আলফা ওয়ান স্টার ডট ডট করে আলফা এন স্টার ইজ এ বেসিস অফ স্টার। আমার দাবি হচ্ছে এইটা, যে এটা হচ্ছে ভি স্টারের বেসিস হয়ে যাবে, রাইট। ভি স্টারের বেসিস হবে মানে কি, ভি স্টারে এর থেকে থাকতে হবে, ভি স্টারে থাকতে হবে মানে কি, এই তো ভি স্টার, ভি স্টারে কারা থাকে, শত লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, তাহলে এরা প্রথমে আদৌ লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে তো সেটা আগে দেখো। বেশ, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন আগে শেয়ার করি। লিনিয়ার ট্রান্সফরমেশন দেখা গেলে কি করবো, একটা ফিল্ড থেকে মেম্বার নিয়ে নাও, সি বিলংস টু এফ, লেট সি বিলংস টু, এবারে দেখো আলফা স্টার সিডি প্লাস ডি প্রাইম, আমি একটু আগে বলেছিলাম লিনিয়ার ট্রান্সফরমেশন দেখা গেলে কি করবো আমরা, আর ডি প্রাইম মনে হয় আমরা বি থেকে চুজ করেছি, ইয়েস নো প্রবলেম, ওগুলো অলরেডি চুজ করা আছে। এবারে দেখো আলফা স্টার, এখানে দেখো সিডি প্লাস ডি প্রাইম মানে কেমন দেখতে হবে বলো তো, সি1 প্লাস ডি1 আলফা ওয়ান যদি একসঙ্গে কম্বাইন করো, এভাবেগুলো বসিয়ে দাও, যে ডি ডি প্রাইমে সব বের করা আছে তো, ওর সঙ্গে সি মাল্টিপ্লাই করে জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ নিয়ে নিচ্ছি, প্লাস ডট ডট করে সি সিআই ডিআই আলফা আই প্লাস ডট ডট করে সি সিএন প্লাস ডিএন আলফা এন। কোথায় ম্যাপ করে বলেছিলাম, ম্যাপিংয়ের ডেফিনেশন একটু খেয়াল করে দেখো, কোথায় আমি ম্যাপিংটা দিয়েছিলাম, এই যে সি আইতে দিয়েছিলাম, স্কেলার যেটা থাকছে স্কেলার কম্পোনেন্ট অফ আলফা আই, সেখানে ম্যাপ করে দিয়েছিলাম। তাহলে আমার এখানে হিসাব মতো কোথায় ম্যাপ যাবে দেখো, স্কেলার কম্পোনেন্ট অফ দ্যাট ওয়ান, দিস ইজ সি সিআই প্লাস ডিআই। এবার সি থাকলো, এই সিআই মানে কি লিখতে পারি, আলফা স্টার, সিআই কোথা থেকে আসবে, ডি থেকে আসবে, তাই না। এই যে ডি যেটা ছিল না, ওই ডি এ দেখো এই যে এইটা মানেই তো তোমার সিআই, দেখো এই। সো দিস ইজ অফ ডি অ্যান্ড আলফা স্টার, দিস ইজ ডি প্রাইম, দিস ইজ টু ফর অল সি বিলংস টু এফ
ফর অল ডি ডি প্রাইম কোথাকার মেম্বার, বি এর মেম্বার। তো এটা কি শো করছে, এটা শো করছে যে আলফা স্টার দিস ইজ অ্যান লিনিয়ার ট্রান্সফরমেশন। So therefore alpha I star is a linear transformation for all I, I equals to 1 to up to n পর্যন্ত for all I জন্য কিন্তু এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, বেশ। এইবার তাহলে আমরা যেটা পেলাম, দেখো এই আলফা আই স্টারগুলো সব কোথায় চলে গেল, ভি স্টারে চলে গেল না। ভি স্টারে কারা থাকে, যারা ভি থেকে এফ এ যত লিনিয়ার ট্রান্সফরমেশন সবাই। তো এটাও তো একটা ভি থেকে এফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, আলফা আই স্টার ডিফাইন করেছি প্রথমে, তো ভি থেকে এফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন এখন দেখালাম। তো এটাও ভি স্টার মেম্বার, দিস ইজ টু ফর অল আই। ছোট্টবেলা মানে থার্ড সেমিস্টারে ভেক্টর স্পেসে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট একখানা রেজাল্ট ছিল এটা, যে ডাইমেনশন অফ ভি যদি তোমার এন হয়, আর তোমাকে যদি আলফা ওয়ান আলফা টু আলফা এনখানা ভেক্টরকে কন্টেন করে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই যে ইন্ডিপেন্ডেন্ট সেটটা শুধু ইন্ডিপেন্ডেন্ট সেটে আটকে থাকে না, দিস ইজ এ বেসিস অফ ভি হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ বেসিস মানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে লিনিয়ার স্প্যান আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই স্প্যানের ব্যাপারটা আলাদা করে দেখানোর দরকার পড়ে না এই থিওরেম থেকে। ডাইমেনশন যত ততগুলো ভেক্টরকে কন্টেন্ট করে যদি ওখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট একটা পেয়ে যাও, এটাই হচ্ছে ওর বেসিস থিওরেম। আমি সেই টার্গেটে এগোচ্ছি। এখন আইটা কটা, আইটা হচ্ছে 1 2। হ্যাঁ বলো, পার্থ কিছু বলছে। হ্যাঁ একদম বেসিস। ধরো ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, রাইট। এবারে এস সাবসেট, অবভিয়াসলি নন এমটি সাবসেট অফ দ্য ভেক্টর স্পেস ভি। এবারে নাম্বার ওয়ান হচ্ছে এসটা লিনিয়ার স্প্যান, এস স্প্যানস ভি। আর নাম্বার টু এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হতে হবে, মানে সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে আর এসটা ভিকে স্প্যান করবে। এখন বক্তব্য হচ্ছে স্প্যান ব্যাপারটা কি। আচ্ছা, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, বলে নিই, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে এস সেটটা, তাহলে এস সেটটাকে বলা হবে এস ইজ কল্ড বেসিস। এখন ইন্ডিপেন্ডেন্ট সেটটা মোটামুটি জানা আছে নাকি, তাহলে স্প্যান ব্যাপারটা একটু বলি। স্প্যান ব্যাপারটা দেখো এরকম, যে এস এর মধ্যে ধরো আলফা ওয়ান আলফা টু আলফা এন আছে, তাহলে লিনিয়ার কম্বিনেশন যদি কনসিডার করি এই ভেক্টরগুলো, সেটা কি সি ওয়ান আলফা ওয়ান ডট করে সি এন আলফা এন, এটা লিনিয়ার কম্বিনেশন, রাইট। তাহলে এই যে লিনিয়ার কম্বিনেশন এটা কোথায় থাকে, এই লিনিয়ার কম্বিনেশনগুলো কোথায় থাকে, যেখানে থাকে সেই সেটটাকে কনসিডার করা হয় এলএস দিয়ে, এই সেটটাকে ডিনোট করা হয় এলএস দিয়ে। এলএস হচ্ছে দ্য সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস অফ আলফা ওয়ান আলফা টু আলফা এন, এটাকে বলে লিনিয়ার কম্বিনেশন। ভ্যারি করছে কে, স্কেলারগুলো। ডিফারেন্ট স্কেলার চুজ করো, বসিয়ে দাও, ডিফারেন্ট ফর্ম পাবে। এই সমস্ত অল পসিবল ফর্মগুলো যেখানে থাকে সেটা একটা এলএস। এইবারে যদি এলএস সেটটা ভি ভেক্টর স্পেসের সঙ্গে সমান হয়ে যায়, তখন বলা হয় এস স্প্যানস বা এস জেনারেটস ভি, এস জেনারেটস, তখন বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, আমি R3-তে আছি, 3 ডাইমেনশনে R3-তে আছি, ওকে। R3-তে একটা সেট কনসিডার করছি 1 0 0 0 1 0 0 0 1, ওকে। তিনটে ভেক্টরকে কন্টেন্ট করে। এখন দেখো প্রথমত এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট,
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি কোনো ভেক্টর কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করার ব্যাপারটা তুমি জানো, ওটা আমি বলছি না। তাহলে আমি যেটা যাচ্ছি স্প্যানের ব্যাপারটা যাচ্ছি। দেখো কি স্প্যান, আমি এরকম কথাটা বলছি। দেখো R3 থেকে তুমি যে কোনো পয়েন্ট আমাকে দাও, R3 থেকে যে কোনো পয়েন্ট, R3 মানে 3 ডাইমেনশনের পয়েন্ট, দেখতে 3টে করে কম্পোনেন্টওয়ালা পয়েন্ট, যে কোনো পয়েন্ট যদি তুমি আমাকে দাও না, এই পয়েন্টটাকে এই যে ভেক্টরগুলোর সাহায্যে এই ফর্মেটে আমি লিখতে পারবো। আই মিন ধরো কথার কথা বলছি, তুমি দিলে আমাকে 1 2 3, তাহলে আমি বলছি আমি এই 3টে ভেক্টরের হেল্প নিয়ে কী করে লিখতে পারি। দেখো আমি এই 3টে ভেক্টরের হেল্প নিয়ে কী করে লিখতে পারি। দেখো এই 1টা এখানে বসাচ্ছি, এই 2টা এখানে বসাচ্ছি, এই 3টে। দেখো এই ভেক্টরগুলো কিন্তু ফিক্সড, ভেক্টরগুলো ফিক্সড বসে আছে। জাস্ট আমাকে যে পয়েন্টটা দিয়েছো না, সেই পয়েন্টটা দিকে তাকিয়ে আমি কম্পোনেন্টগুলো সামনে যে C1 C2 গুলো বসিয়ে দিলাম। দেখো এবার তুমি বলছো এই পয়েন্টটা দেবে -1 0 3, আমি এখানে -1 বসালাম, এখানে 0 বসালাম। অর্থাৎ এটা মানে কি, R3-র যে কোনো এলিমেন্ট যদি তোমাকে দেওয়া হয় না, সেই এলিমেন্টটাকে এই 3টে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে তুমি লিখে ফেলতে পারবে। যাকেই বলা হচ্ছে যে এস সেটটা তাহলে R3-কে স্প্যান করে দিচ্ছে, R3টাকে তৈরি করছে। এই হচ্ছে স্প্যান ব্যাপারটা, বোঝা গেল। দেখো ছোট্ট করে হালকা করে বোঝানোর চেষ্টা করুন, দেখো বুঝতে পারছো কিনা। এবার আমার টপিকে ফিরে যাই। এই বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে এরা আচ্ছা, এইবারে দেখো যে গল্পটা আমার এখানে ছিল, আমার গল্পটা কোথায় থেমেছিলাম আমি দেখি ওখানে। ইয়েস, এইবারে দেখো এরা সংখ্যায় কটা, আলফা স্টার এনখানা আছে, আলফা 1 স্টার, আলফা 2 স্টার, ডট করে আলফা n স্টার, এনখানা। এই এনখানা ভেক্টর ভি স্টারে আছে। ওকে, এইবারে বলি ভি স্টারের যে ডাইমেনশন আমরা প্রথমেই দেখেছিলাম, ভি স্টারের ডাইমেনশন কত হয়, ওই যে তখন দেখলাম এন এন হয়, ডাইমেনশনটা এন হয়। বেশ, এইবারে বলি ভি স্টারের যেহেতু ডাইমেনশন এন হয় আর এখানে এনখানা ভেক্টর আছে, আমি যদি দেখিয়ে দিতে পারি শুধুমাত্র এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আমি যদি দেখিয়ে দিতে পারি ভেক্টরগুলো শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তো আমি এটা ইউজ করে ওটা বেসিস বলে দিতে পারবো, তাই না। তাহলে এখন আমি যাচ্ছি টার্গেটে যে আলফা 1 স্টার, আলফা 2 স্টার, আলফা n স্টার এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখা যাক, ইন্ডিপেন্ডেন্ট চেক করে দেখ। let us consider the relation, let us consider the relation p1 alpha 1 star ডট করে pi alpha I star ডট করে pn alpha n star, সব কথা স্টার দিয়ে ধরছি, মানে কোথায় কাজ হচ্ছে, ভি স্টারের মধ্যে কাজ হচ্ছে। c = 0 ধরতে হয়, 0 মানে নাল ভেক্টর যেটা হয়, আর আমার ভি স্টারের নাল ভেক্টর, তাহলে ভি স্টারের নাল ভেক্টরটা কীভাবে ডিফাইন করছি, ভি স্টারের নাল ভেক্টর, ঠিক আছে। হ্যাঁ, থিটা ভি স্টার বা 0 ভি স্টার, যাই হোক ভি স্টারের নাল ভেক্টর এটাকে মিন করছি, বোঝা গেছে। এই রিলেশনটা কনসিডার করেছি। এবার ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি হতে হয়, এই সামনের স্কেলারগুলো C1 C2 Cn গুলো সব 0 হতে হয়। দেখা যাক এটুকু আর 0 হচ্ছে কি হচ্ছে, দেখা গেল। বেশ, এবার দেখা যাক এখানে আমি কি করছি। দেখো এখন আলফা 1 আলফা 2 আলফা n এগুলো তো তোমার কোথায় আছে, ভিতে আছে। এই জিনিসটা বেসিক্যালি কোথায়, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতো, এই জিনিসটা না ভি থেকে এফে একটা ম্যাপিং, এই জিনিসটা ভি থেকে কিন্তু এফে একটা ম্যাপিং, লিনিয়ার ম্যাপিং অবভিয়াসলি। হ্যাঁ, কারণ এই পুরো জিনিসটাও তো ভি স্টারের মেম্বার, এই পুরো জিনিসটাও ভি স্টারের মেম্বার, ঠিক আছে। বেশ, ভি স্টারের মেম্বার, তাহলে ভি এর এলিমেন্টকে কোথায় নিয়ে যাবে, এফে নিয়ে যাবে। এবারে ভি এর মধ্যে আমরা কিছু পাই আর না পাই, অন্তত আলফা 1 আলফা 2 আলফা এনগুলো তো আছে হাতের কাছে, ঠিক। তাহলে সেক্ষেত্রে কী করছি, দেখো দিস ইমপ্লাইজ f1 আলফা 1 স্টার, সরি p1 আলফা 1 স্টার ডট করে pi আলফা I স্টার প্লাস ডট করে pn আলফা n স্টার, কার উপর অপারেট করছি, আলফা I এর উপর অপারেট করছি, থিটা ভি স্টার আলফা I। দিস ইমপ্লাইজ, এখান থেকে দেখো
আলফা এর উপরে যখন অপারেট হচ্ছে, আচ্ছা ম্যাপিংটা অ্যাকচুয়ালি কি নিচ্ছে, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখা যাক। দিস ইজ P1 আলফা 1 স্টার আলফা I প্লাস ডট ডট করে PI আলফা I স্টার আলফা I প্লাস ডট ডট করে PN আলফা N স্টার আলফা I ইজিক্যালস টু, এটা কিন্তু তোমার ফিল্ডের যে জিরো, ফিল্ডের যে জিরো এলিমেন্ট সেটাই, রাইট? বেশ, এবার এইখানে একটা জিনিস খেয়াল করে দেখা যাক এই ভ্যালুটা কত হয়, এই ভ্যালুগুলো কত হয় সেইটা একটু আমি ঠিক এইখানে আমি তার জন্য আমি একটু ওপরের দিকে যাই, ওপরেই অনেকটা গল্প ওখানে সাজানো হচ্ছে। ডেফিনেশনে যাই, ডেফিনেশন এখানে ডিফাইন করেছি, ইয়েস এইটা ঠিক। দেখো এই জায়গা থেকে একটু যদি ভেঙে লিখি আমি এই ব্যাপারটাকে, এই জায়গাটা একটু ভেঙে দেখাচ্ছি কেমন, যে আলফা I স্টার আলফা, আলফা মানে কোনটা, এইটা C1 আলফা 1 CI আলফা I CN আলফা N, এটা মানে কি, এটা তো লিনিয়ার ট্রান্সফরমেশন, দিস ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন মানে কি C1 আলফা I স্টার আলফা 1 প্লাস ডট ডট করে CI আলফা I স্টার আলফা I প্লাস ডট ডট করে CN আলফা I স্টার আলফা N, ওকে। এইবারে দেখো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত এসছে বলো তো হিসাব মতো আমাদের, ডেফিনেশনে কি লিখেছি আমি, CI লিখেছি তো, তাহলে এটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে I আর 1 এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হচ্ছে বলো তো, জিরো, এই ভ্যালুটা কত হচ্ছে বলো তো, জিরো, বাট এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হচ্ছে বলো তো, 1 হচ্ছে, যার ফলে CI ইন্টু 1 ওখান থেকে CI আসছে আর বাকি সব কেনা জিরো হয়ে যাচ্ছে, দিয়ে ওই কারণেই ওটা CI। তার মানে আমরা বুঝতে পারছি এই সাফিক্সের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যখনই ইকুয়াল হচ্ছে তখন 1, দেখো আলফা I স্টার আর আলফা I মিলে গেছে যার জন্য ওটা 1, আর বাকি সব কিছু তো ডিফারেন্ট হয়ে গেল তার জন্য ওগুলো সব কি হচ্ছে, জিরো হচ্ছে, বুঝতে পারলে? সো এই ম্যাপিংয়ের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, হ্যাঁ ম্যাপিংয়ের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, এটা খেয়াল করবে, এই জিনিসটাই আমার অঙ্ক করতে কাজে লাগবে, বোঝা গেল? যে কম্পোনেন্ট যখন সাফিক্সের যখন সেম হচ্ছে তখন 1, সাফিক্স ডিফাইন হয়ে গেলে, ঠিক আছে, বেশ, ওটাকেই আমি এখানে অ্যাপ্লাই করছি, ওটাকেই আমি এই জায়গাতে অ্যাপ্লাই করছি, তাই ছিলাম দেখি এখানে, ইয়েস একদম। তাহলে দেখো আলফা 1 স্টার আলফা I আছে ডিফাইন, তার মানে কত হবে, জিরো, দিস ইজ জিরো, সব কটা জিরো হবে, এবারে কত হবে, 1 হবে, তার মানে আলটিমেটলি PI দিস ইজ ইকুয়ালস টু কোন I এর জন্যে, তাহলে এই যে রিলেশনটা তুমি কনসিডার করেছো, এই রিলেশনে এই যে PI গুলো আছে, P1 P2 PI গুলো আছে সব কত হয়ে গেল, জিরো হয়ে গেল, তাহলে এই যে আলফা 1 স্টার আলফা 2 স্টার ডট করে আলফা N স্টার, এটা কেমন হয়ে গেল, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে, সো এই যে সেটটা আলফা 1 স্টার ডট করে আলফা N স্টার ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, বোঝা গেল? এইবার তাহলে দেখো সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, আর বি স্টারের বেসিস কে ছিল, সরি বেসিস বলছি, ডাইমেনশন কত ছিল, n ছিল, সেটা সেখান থেকে আমি দেখে এসেছি, সো যেহেতু ডাইমেনশন n, সিন্স ডাইমেনশন অফ v star equals to n, then alpha 1 star dotted করে alpha n star is a basis of
স্টার, ঠিক আছে, বেসিস অফ স্টার। দেখো বোঝা গেল কিনা? তাহলে ভি এর যে বেসিস যেটা ছিল ওইগুলোকে স্টার করে করে ভি স্টারেরই বেসিস হয়ে, এবং ভি স্টারের ডেফিনেশনটা ভালো করে মাথায়, এখান থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেটা নিয়ে নিই আমি। কি সেই ইনফরমেশন? উই হ্যাভ আলফা আই স্টার আলফা জে ইজ 1 যখন কিনা আই ইকুয়ালস টু জে, অ্যান্ড 0 when আই নট ইকুয়ালস টু, বুঝা গেছে? আই আর জে সেম হয়ে গেলে 1, আই আর জে ডিফাইন হয়ে গেলে। এবার আমরা ডুয়াল বেসিস, ঠিক আছে, করে ডুয়াল বেসিস ক্যালকুলেট করব। কোশ্চেন আমি একটা দেখি। আচ্ছা, ও এই থিওরেমটা একটু করিয়ে দিত, দাঁড়াও দাঁড়াও, এখান থেকে এই থিওরেমটা করিয়ে দিই, দাঁড়াও এইটা। কি আছে কোশ্চেন খানা? কেউ কিছু একটা এসএমএস, হ্যাঁ গো, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই এই যে যেমন এই টাইপেরই প্রবলেম, হ্যাঁ ওটা ওইটা এক্সামের জন্য করবে, ঠিক আছে। এখন যা যা করাবো সবটা এক্সামের জন্যই করাবো, ঠিক আছে, কারণ এই এইভাবে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। পরে সময় পেলে সেটা আলাদা ব্যাপার। এটা কি বলছে? ভি একটা ভেক্টর স্পেস, এটা হচ্ছে ভি এর বেসিস। আচ্ছা, তারপরে F1 এগুলো কিন্তু কার ডুয়াল বেসিস বলে দিয়েছে? আচ্ছা, ডুয়াল বেসিস বলে দিয়েছে, মানে ভি স্টারের বেসিস এটা। আচ্ছা, ডুয়াল বেসিস হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে দুটো জিনিস আছে, আগের আগের এটাকে বলছি আমি। আলফা 1 আলফা 2 আলফা এন ইজ এ বেসিস অফ, বেসিস অফ বেসিস অফ ভি। আলফা 1 আলফা 2 আলফা এনটা হচ্ছে কার বেসিস? ভি এর বেসিস। তারপরে কি করলাম? আলফা 1 স্টার আলফা 2 স্টার আলফা এন স্টার ইজ এ বেসিস অফ ভি স্টার, কিন্তু ভি স্টারের বেসিস হলো, উপরে লিখেছিও বেসিস অফ ভি স্টার, দিস ইজ এ বেসিস অফ ভি স্টার। তাহলে ডুয়াল বেসিসের ব্যাপারটা কোথা থেকে আসছে? ইয়েস, ডুয়াল বেসিসের ব্যাপারটা আসছে এখান থেকে। এদের মধ্যে যে সম্পর্ক, এদের মধ্যে যখন সম্পর্কটা তুমি ঠিক করতে চাইছো, এইটাকে বলা হয় ডুয়াল বেসিস অফ দ্যাট বেসিস। আলফা 1 স্টার ডট করে আলফা এন স্টার is called the dual basis of alpha 1 alpha 2 alpha n, বোঝা গেছে? এটা ভি স্টারের ক্ষেত্রে বেসিস, বাট ডুয়াল বেসিসের কথাটা কোথা থেকে আসছে? না, এই যে গিভেন বেসিস তার ডুয়াল বেসিস হচ্ছে এইটা ভি স্টার। এই স্টারগুলোকে বলা হচ্ছে আলফা 1 আলফা 2 এর ডুয়াল বেসিস, বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার থাকবে ব্যাপারগুলো নিয়ে। এখানে so that for any v belongs to v, ভি থেকে
এর বেসিস, এখানে একটা রেজাল্ট হয়, সেই রেজাল্টটা হচ্ছে তোমার একটু তার মানে আমাকে পাই কি এসেছিল, আমার কি এই জিনিসটা এসেছিল আলফা স্টার কি, দাঁড়াও এই প্রুফটা না ওর মধ্যে লুকিয়ে আছে, আমি ওইখান থেকে একটু খুঁজে বার করতে হবে। এটার মধ্যেই আছে প্রুফটা, বুঝলে, এটার মধ্যেই আছে, আলাদা হয়েছে তো তাই আমি দেখছি। আলফার হচ্ছে রিপ্রেজেন্টেশনটা তোমার সিআই গুলোকে তোমার লিখতে হবে কেমন করে, সিআই গুলোকে চেহারায় সিআই গুলোকে লিখতে হবে তোমার ভিআই স্টার ভি, হ্যাঁ তো ওটাই তো, এটাই তো হয়ে গেছে, তো এইখানে তো প্রুফটা রয়েছে, ওটাই খুঁজে বেড়াচ্ছি। দেখো প্রুফটা আমার এখানেই আছে, আমি তাই ভাবি কোথায় গেল কোথায় গেল, এই যে এই জায়গাটাতে দেখো, আলফাটা আমি ইমিডিয়েটলি ধরেছিলাম তো, আলফাটা আমি এটাই ধরেছিলাম। এইবারে দেখো আমি এখান থেকে জাস্ট আমি এখানে কোন দিকে যাওয়া যায়, ডান দিকে স্পেস, লেফট সাইডে একটু স্পেস নিয়ে নিচ্ছি, দেখো হ্যাঁ ওকে, এই থিওরেমটাই এসেছিল দেখো এটা। এখন আমার এই জিনিসটাতে আমি ধরেছি প্রথমে আলফাটাকে হচ্ছে ওই বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে যেভাবে লেখা যায়। এইবারে দেখো এইখানকার এই সিআইটা কেমন দেখতে, সিআইটা দেখতে কেমন হয়ে গেল, দেখো সিআইটা দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি যদি সি ওয়ানের কথা ভাবি তাহলে সি ওয়ানটা দেখতে কেমন, আলফা ওয়ান স্টার আলফা ওয়ান স্টার আলফা, সি টুটা দেখতে কেমন আলফা টু স্টার আলফা, সিএনটা দেখতে কেমন আলফা এন স্টার আলফা, ঠিক কিনা। এবার এখান থেকে আলফা জায়গাতে বসিয়ে দাও না, আলফা সমান কি আছে সি ওয়ান, সি ওয়ান মানে কত আলফা ওয়ান স্টার আলফা, তারপর সি টু, সি টু মানে কত আলফা টু স্টার আলফা ইন 1 মিনিট, এটা কি আছে না আলফা ওয়ান আছে না, হ্যাঁ আলফা ওয়ান প্লাস আলফা টু স্টার আলফা আলফা টু প্লাস ডট ডট করে দেখো প্লাস ডট ডট করে এইখানে এসে দেখো আলফা এন স্টার আলফা আলফা এন, এটাই তো প্রুভ করতে বলেছে, এই জিনিসটাই প্রুভ করতে বলেছে। আমি আবারও নিচ্ছি ওইটা, এইখানে একটু কেটে নিয়ে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের, তাই ছিল যেন এটা, এই যে এটা এই যে দেখো এই জিনিসটার সাথে কম্পেয়ার করো, দেখো মিলে যাচ্ছে, এর সাথে কম্পেয়ার করো, এই এই ফর্মেটের সঙ্গে এই ফর্মেটটা কম্পেয়ার করো,
যে কোনো ভেক্টর ওরা করে ওই ফর্মেটে দিয়েছে। যাই হোক, এখানে অ্যাকচুয়ালি তোমার বিটা 1 আলফা 1 আলফা 2 আলফা n দিয়েছে, আর ওই আলফা 1 আলফা 2 গুলো কারা অ্যাকচুয়ালি আমার এখানে আলফা 1 স্টার, আলফা 2 স্টার, আলফা n স্টার। বুঝতে পেরেছো? এই থিওরেমটাই এটাই যেটা আমি করালাম এতক্ষণ, এটাই। কেমন? হ্যাঁ, ডান হয়ে গেছে, কিন্তু এটাই রয়েছে এখানে। তাই এসেছিল 2020-তে এসেছিল। নেক্সট, এই ক্লিয়ার তো? ক্লাসে আছো? আমি দেখি এখন। হ্যাঁ দেখাচ্ছে তো তোমরা ক্লাসে রয়েছে। বেশ, হয়ে গেল, কিন্তু এটাই ছিল প্রুফটা আমাদের। জাস্ট ওই C1 C2 CN গুলো জাস্ট ওখানে বসিয়ে দিলেই গল্পটা শেষ, খতম হয়ে গেল, কমপ্লিট। নেক্সট দেখো, ডুয়াল বেসিস ক্যালকুলেট করতে। হ্যাঁ, তো একটা কোশ্চেন নিই। কোশ্চেন আচ্ছা, কোশ্চেনটা এরকম ভাবে নেওয়া যেতে পারে। দাঁড়াও কোশ্চেনটা দেখি। ডুয়াল স্পেস কোশ্চেন দেখো কি বলছে। কেউ একজন SMS করেছো? দেখো এটা কি বলছে, ফাইন্ড দ্য ডুয়াল বেসিস অফ দ্য বেসিস 2 1 3 1 অফ R2। ঠিক আছে, এটা হচ্ছে R2 যেটা আছে, R2 এর বেসিস হচ্ছে এইটা। ঠিক, এর করেসপন্ডিং কি বের করতে বলেছে? ডুয়াল বেসিস বের করতে বলেছে। চলো করা যাক, ভেরি সিম্পল। লেট আলফা 1 সমান আমি ধরে নিচ্ছি কি 2 1, আর আলফা 2 ধরে নিচ্ছি কি 3 1। ঠিক আছে, দুটো ভেক্টর আমি ধরে নিলাম, আলফা 1 একটা হচ্ছে আলফা 2। এবারে দেখো, লেট আলফা 1 স্টার আলফা 2 স্টার be the dual basis of আলফা 1 আলফা 2। ডুয়াল বেসিসের গল্প একটু আগেই বলেছি যে আলফা 1 স্টার আলফা 1 কত হবে? 1 হবে, আর আলফা 1 স্টার আলফা 2 কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সিমিলারলি আলফা 2 স্টার আলফা 1টা, এই দেখো বেস যখন ডিফাইন হয়ে যাচ্ছে তখন 0, আর আলফা 2 স্টার আলফা 2 বেস সেম, so that is 1। ক্লিয়ার? এবারে কি করছি দেখো, আমাকে তো অ্যাকচুয়ালি ম্যাপিং তৈরি করতে হবে। তার জন্য কি করছি, XY একটা পয়েন্ট কোথা থেকে চুজ করছি? R2 থেকে। XY একটা পয়েন্ট কোথা থেকে চুজ করছি? R2 থেকে। এখন R2-র বেসিস তো তোমার বলা আছে, এই তো এটাই তো বেসিসের মেম্বার, এই দুটো তো বেসিসের মেম্বার। বেসিস মানে কি? যে কোনো এলিমেন্টকে বেসিস ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। তাহলে R2-র যেই এলিমেন্টটা নিলাম XYটা, সেটাকেও এদের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো। তো দেয়ারফর XY ইজ ইকুয়ালস টু কোন একটা C1 2 1 প্লাস C2 C1 for some C1 C2 belongs to R. R means real number is a field. এখান থেকে দেখো 2C1 প্লাস 3C2 কম্পোনেন্ট ওয়াইজ হবে হয়, আর হচ্ছে C1 প্লাস C2। এবার এখান থেকে দেখো কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল করে দাও, 2C1 প্লাস 3C2 দ্যাট ইজ ইকুয়াল টু X, আর C1 প্লাস C2 দিস ইজ Y। এরপরে কি করছি দেখো, এই C1 আর C2 মানটা কি করছি, বের করবো এখান থেকে সলভ করে, টাইমস করে দাও না, 2C1 2C2
2y, তারপরে সাবট্রাক্ট করে দাও, এটা ক্যান্সেল হবে, তাহলে c2 ইজ ইকালস টু x মাইনাস 2y, রাইট। এবার দেখো এখান থেকে c1টা বের করে নাও, করো, এখান থেকে c1টা বের করে নাও। c1টা বের করলে কি আসবে দেখো, c1টা আসবে তোমার y মাইনাস c2 মানে মাইনাস x প্লাস 2y, দ্যাট ইজ 3y মাইনাস x। ওকে, বেশ হয়ে গেছে। আরেকটা এইবার দেখো নাও, আলফা 1 স্টার আর আলফা 2 স্টার বের করতে হবে, তো আলফা 1 স্টারের উপরে এ করো, ইউজ করো, ম্যাপিংটাকে উপরে অ্যাপ্লাই করো, আলফা 1 স্টার। আচ্ছা, তাহলে এদিকে কত হবে দেখো, আলফা 1 স্টার তো লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার ট্রান্সফরমেশন, তো তাহলে এখানে যখন অ্যাপ্লাই করছো তাহলে আলফা 1 স্টার এক্স ওয়াই, এদিকে কত হবে c1 আলফা 1 স্টার 2 1 প্লাস c2 আলফা 1 স্টার c1, এই যে এইটা। এবারে দেখো এটাই তো আমার হিসাব মতো আলফা 1, এটা তো হিসাব মতো আলফা 2, আলফা 1 স্টার আলফা 1টা 1 হয়, আর আলফা 1 স্টার আলফা 2টা কত হয় 0 হয়, একটু আগে লিখেছি ওটা আমি। তাহলে সেক্ষেত্রে আমার এটা 0 হয়ে যাচ্ছে, এখান থেকে আসবে কি অ্যাকচুয়ালি দিস ইজ ইকুয়াল টু c1 না, খেয়াল করে দেখো এই যে এখান থেকে, আর c1 এর মান তো অলরেডি বেরিয়েছে, দিস ইজ মাইনাস এক্স প্লাস cy, আর এটা হচ্ছে আলফা 2 স্টার এক্স ওয়াই, আলফা 2 স্টার এক্স ওয়াই, আলফা 2 স্টার এক্স ওয়াইটা কত হবে দেখো, এখানে যখন আলফা 2 ইউজ করছে, এটা আলফা 1, এটা আলফা 2, তাহলে এইটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না। আলফা 2 স্টার যখন আলফা 1 এর উপরে কাজ করবে এটা 0 হয়ে যাবে, আলফা 2 স্টার আলফা 2 যখন করবে ওটা কত হবে 1 হবে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আসবে কি হিসেবে মতো c2, বুঝতে পারছি কি না। আর এখানে c2 দেখো x মাইনাস 2y, যেখানে কিনা x y belongs to R2, so this is our dual basis, so therefore এখানে কি পাচ্ছ দেখো, yes, হ্যাঁ বলো বলো, পার্থ কিছু বলছো বলো। হ্যাঁ একদম, এখানে দেখা যাক, এখানে দেখো আমার এইটা মানে কি এক্স ওয়াই ইজিক্যালস টু অ্যাকচুয়ালি কি লিখেছি c1 আলফা 1 প্লাস c2 আলফা 2, তাই তো নাকি, এটা তো অ্যাকচুয়ালি এটা। এবার আলফা 1 স্টার যখন এক্স ওয়াই বোথ সাইডে করছি, তাহলে c1 আলফা 1 স্টার আলফা 1 প্লাস c2 আলফা 1 স্টার আলফা 2, তাই তো হচ্ছে হিসেব মতো আলফা 1 স্টার যখন আমি করছি এটাকে ম্যাপিং করছি যখন। এবারে দেখো এটা আর এটা মিলে কত 1, তো 12 বেসিস আমি ডিফাইন করেছি একটু আগে, এই যে দেখো এই যে জিনিসগুলো, এটা 1 হয়, 0 হয়, এই যে বেস যখন ডিফাইন হয়ে যাচ্ছে দেখো 2 আর 1 হচ্ছে তখন 0 হয়ে যাচ্ছে, আর যখন সেম বেস হচ্ছে তখন 1 হচ্ছে, তাই না, একটু আগে ওই গল্পটা বললাম আমি। হ্যাঁ, তো সেই হিসেবে দেখো তাহলে এটা 1 হলো, তাহলে এদিক থেকে দেখো এটা আমার 1 হচ্ছে, এটা কত হবে 0, এটা 1 মানে এখান থেকে c1 আসছে না। আর যখন তুমি আলফা 2 স্টার এক্স ওয়াই করছো, এখানে দেখো c1 আলফা 2 স্টার আলফা 1 প্লাস c2 আলফা 2 স্টার আলফা 2, এবারে বেসটা ডিফাইন, তো এটা তো 0, সেম আলফা 2 দিস ইজ 1, তো দিস ইজ c2, দেখো বুঝতে পারছো কিনা, ইয়েস। তো তাহলে আমার বেসিস কিন্তু কমপ্লিট, তো দেয়ারফর এই যে মাইনাস এক্স প্লাস 3y x মাইনাস 2y is a dual basis, the dual basis of ওটা যা ছিল কি যেন একটা ছিল বেসিসটা, যাই হোক ওই এলিমেন্টগুলো কি ছিল দেখো,
ভেক্টরগুলো কি ছিল 2 1 3 1 dual basis of 2 1 3 1 ওকে এইভাবে তোমাকে ডুয়াল বেসিস ক্যালকুলেট করতে হয় আরেকটা প্রবলেম একটু দেখাই ওটা তোমাদের যে দো না ওই নোটে প্রচুর জিনিসপত্র আছে কিচ্ছু করতে হবে না ওগুলো ঠিক আছে জাস্ট যেগুলো ক্লাসে করাচ্ছে ওইগুলোই করবে গো ওই এতগুলো করে যায় একদমই যাবে না করে ভেক্টর শুভ্রাংশু কিছু বলতে চাইলে বলো ঠিক আছে নেক্সট প্রবলেম দেখো এখন আমাদের হাতে আছে কি দেখো তিনটে R3 গল্প আসছে R3 বেসিস দেওয়া আছে এটাকে আমি আলফা 1 থেকে আলফা 2 আলফা 3 কল করে নিই ঠিক এবার এই যে বেসিস হবে আলফা 1 স্টার আলফা 2 স্টার alpha 3 star let be a dual basis of alpha 1 alpha 2 alpha 3 dual basis ধরে নাও ওই প্রপার্টি alpha 1 star যখন alpha 1 নেব কত হবে 1 alpha 1 star alpha 2 কত হবে 0 আর আলফা 1 স্টার আলফা 3 টাও আসবে এখানে দ্যাট ইজ অলসো 0 ঠিক আছে সিমিলারলি আলফা 2 স্টার দিয়ে গল্প করো আলফা 2 স্টার আলফা 1 কত হয়ে যাবে 0 হয়ে যাবে আলফা 2 স্টার আলফা 2 দ্যাট ইজ 1 আলফা 2 স্টার আলফা 3 এগেন ইট ইজ 0 কারণ বেসগুলো ডিফাইন হয়ে গেলেই 0 তারপর আলফা 3 স্টার আলফা 1 0 আলফা 3 স্টার আলফা 2 this is also 0 alpha 3 star alpha 3 and that is 1 okay এই কন্ডিশন তোমার হাতে আছে এবার তুমি কি করবে R3 গল্প তিনটে কম্পোনেন্ট वाला পয়েন্ট so let x y z this belongs to R3 R3 এর বেসিস তোমাকে দেওয়া আছে R3 বেসিস this is a basis of R3 এটা তার মানে কি এই ভেক্টরটাকে ওই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে লিনিয়ার স্প্যান যেহেতু ওটা তার মানে এখানে এক্স ওয়াই জেড ঠিক আছে দিস ইজ c1 ইন্টু 1 0 1 c2 ইন্টু 1 2 1 c3 ইন্টু 0 0 1 ওকে এইবার এইখান থেকে দেখো একেবারে একই রকমভাবে c1 c2 c3 ক্যালকুলেট করে দিতে পারবো আমরা এখান থেকে দেখো c1 প্লাস c2 ফার্স্ট কম্পোনেন্ট ওয়াইজ তারপর 2c2 তারপর c1 প্লাস c2 প্লাস c3 এখান থেকে দেখো c1 প্লাস c2 দ্যাট ইজ x 2c2 দ্যাট ইজ y c1 প্লাস c2 প্লাস c3 দ্যাট ইজ z আচ্ছা এইখান থেকে তো c1 পেয়ে যাবে c1 সমান x মাইনাস y বাই 2 তাই না c2 এখান থেকে বসিয়ে দাও আর c2 এখান থেকে পেয়ে যাচ্ছ y বাই 2 আর এখান থেকে c3 পেয়ে যাবে এই যে c3 এটা তো জানা আছে x কারণ z মাইনাস x সো c1 c2 c3 এই তিনটে কিন্তু তুমি পেয়ে গেছো ইন টার্মস অফ x y z রাইট এইবার বাকিটা তো ভেরি সিম্পল মিনস তাহলে তোমাকে এবারে আলফা 1 স্টার আলফা 2 স্টার আলফা 3 স্টার ক্যালকুলেট করতে হবে সো এই জায়গাটাতে তাহলে যখন তুমি করবে দেখো আলফা 1 স্টার অফ এক্স ওয়াই জেড কত হবে এটা তো আমার আলফা 1 এটা আমার আলফা 2 এটা আমার আলফা 3
তাহলে আলফা 1 স্টার এইখানে যখন হবে তাহলে এইটা হচ্ছে 1 হবে আর বাকি এগুলো 0 হয়ে যাবে, মানে দ্যাটস ইজ C1। C1 মানে হচ্ছে তোমার x মাইনাস ওয়াই বাই 2। তারপর আলফা 2 স্টার XYZ, এটা কি হবে? C2 হবে অবভিয়াসলি। C2 মানে কত আসছে দেখো, y বাই 2। আর আলফা 3 স্টার XYZ, দিস ইজ C3 মানে হচ্ছে z মাইনাস এক্স। তো ফাইনালি তাহলে আমরা ডুয়াল যে বেসিস, সেই ডুয়াল বেসিসটা কিন্তু আমাদের চলে আসবে দেখো। therefore তাহলে কি হলো দেখো ফাইনালি, দিস ইজ x মাইনাস ওয়াই বাই 2 মাইনাস x প্লাস z is the required dual basis of, ওই যে বেসিসটা যেটা দেওয়া ছিল আর কি, ইভেন যে বেসিস ছিল তার ডুয়াল বেসিস ছিল। বেসিসটা 1 0 1 1 2 1 0 1 0 1 1 2 1 0 0 1। বোঝাতে পারলাম? এই ছিল প্রবলেমটা, কেমন? সো ডুয়াল স্পেস থেকে যেটুকু করার সেটুকুই আমি ডিসকাস করলাম আজকের, আর বেশি কিছু করার দরকার নেই, লাগবেও না। আছে অনেক জিনিসপত্র বাট লাগবে না। হ্যাঁ, আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে একেবারে তোমাদের ডিসকাস করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোথা থেকে কীভাবে করতে হবে সব বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে এখানেই থাক। পরের ক্লাসে আমরা অ্যানিলেটর নিয়ে স্টার্ট করবো। অ্যানিলেটর আজকে একটা জিনিস আছে, পরের ক্লাসে মোটামুটি দেখি লিনিয়ারটাকে একটা কভার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ঠিক আছে, আজকে এখানেই থাক।